আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুদ্দিন ভূঁইয়া যথারীতি তোমাদের সাথে তোমাদের পাঠ্যপুস্তকের দ্বাদশ অধ্যায় হতে আরও একটি ইম্পর্ট্যান্ট সম্ভাবনামূলক সৃজনশীল নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, গতদিন আমরা সাবান, ডিটারজেন্ট, ব্লিচিং পাউডার এগুলো নিয়ে একটি সৃজনশীল করেছিলাম। আজকের সৃজনশীলে আমরা এমন একটি পাঠ বিষয়বস্তু আলোচনা করব যেটি তোমাদের এই দ্বাদশ অধ্যায় হতেও আসবে অথবা সপ্তম অধ্যায় হতেও আসবে। অর্থাৎ এই জিনিসটি সপ্তম অধ্যায়ের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আছে এবং দ্বাদশ অধ্যায় থেকেও এটি পরীক্ষায় আসে। অর্থাৎ এই দোনো অধ্যায় এই একই জিনিস তুমি যদি ভালো করে বুঝো তাহলে উভয় অধ্যায়ের জন্য তোমার এখানে একটা উপকারিতা বা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। তো এই সৃজনশীলটিতে আমরা উদ্দীপক ছাড়াই 2-3টা প্রশ্ন জানব। প্রথম প্রশ্নটা হলো, অ্যামোনিয়া ক্ষারধর্মী না অম্লধর্মী? এটা জানার চেষ্টা করব আমরা। অ্যামোনিয়া ক্ষারধর্মী না অম্লধর্মী? শিক্ষার্থীরা, এই অ্যামোনিয়া সহ দু-একটি অম্ল বা ক্ষারকে কিছু ব্যতিক্রম আছে। এছাড়া অধিকাংশ ক্ষারক ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড হয়, অর্থাৎ ক্ষারকগুলোর মধ্যে ধাতু থাকে আর অম্লগুলোর মধ্যে অধাতু থাকে। তবে অ্যামোনিয়া একটি ব্যতিক্রম। অ্যামোনিয়ার মাঝে যদিও কোনো ধাতু নেই, এটি ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডও নয়, তারপরও এটি একটি ক্ষারক। তো অ্যামোনিয়া যে ক্ষারক, এটা আমরা জাস্টিফাই করব 2টা বিক্রিয়া দিয়ে। প্রথম যে বিক্রিয়াটা সেটা হলো অ্যামোনিয়ার সাথে আমরা পানি দিব, পানির বিক্রিয়া ঘটাবো। আমরা জানি ক্ষারকসমূহের যে সাধারণ ধর্ম, আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী, বিজ্ঞানী আর্হেনিয়াসের মতে ক্ষারক পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে, অথবা ক্ষারক পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড সমৃদ্ধ যৌগ তৈরি করে, যেটি পরবর্তীতে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। তা আমরা যদি অ্যামোনিয়াকে পানির সাথে বিক্রিয়া করাই, তখন এই অ্যামোনিয়া পানিতে বিয়োজিত হয়ে বা সংযোজিত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তাহলে দেখা যাচ্ছে এখানে অ্যামোনিয়া পানি দ্বারা বিয়োজিত হয়ে বা পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ একটি হাইড্রোক্সাইড সম্বলিত যৌগ তৈরি করলো, এবং এটি পরবর্তীতে আবারও পানি দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম ক্যাটায়ন এবং হাইড্রোক্সিল অ্যানায়ন তৈরি করে। তো যেহেতু অ্যামোনিয়াতে পরপর পানি দেওয়ার কারণে আমরা হাইড্রোক্সিল আয়ন পাচ্ছি, তাই এটি একটি ক্ষারক। যে সমস্ত যৌগ পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে তাদেরকে ক্ষারক বলে। অ্যামোনিয়া যে ক্ষারক, এটি আমরা আরও একটি বিক্রিয়ার দ্বারা নিশ্চিত হতে পারি। আমরা অ্যামোনিয়াকে অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাতে পারি। এখানে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া হচ্ছে। এই বিক্রিয়ায় আমাদের এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে। তো যেহেতু আমরা জানি অ্যাসিডের সাথে কোন যৌগ বিক্রিয়া করে লবণ তৈরি করে, অ্যাসিডের সাথে ক্ষারক বিক্রিয়া করে প্রশম লবণ তৈরি করে। তাহলে যেহেতু
এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এই অ্যামোনিয়া যৌগটি বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করলো, তাহলে অ্যামোনিয়া এটা অবশ্যই ক্ষারধর্মী। এই দুটি বিক্রিয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে অ্যামোনিয়া যৌগটি একটি ক্ষারধর্মী যৌগ। ঠিক আছে শিক্ষার্থীরা, পরবর্তী যে প্রশ্নটি সেটি হলো অ্যামোনিয়াম সালফেট এর প্রকৃতি কেমন? শিক্ষার্থীরা, অ্যামোনিয়াম সালফেট এর প্রকৃতি জানতে হলে আমাদের অ্যামোনিয়াম সালফেটের গঠনটি দেখতে হবে। অ্যামোনিয়াম সালফেট যৌগটি গঠন হয়েছে NH4 অ্যামোনিয়াম সালফেটটি গঠন হয়েছে দুটি লবণ থেকে, এটি একটি লবণ। অ্যামোনিয়াম সালফেট এটি একটি লবণ, আর লবণ গঠন হয় দুটি পদার্থের বিক্রিয়ায়, অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায়। এখন আমাদের দেখতে হবে এই অ্যামোনিয়াম সালফেট যৌগটি কোন অ্যাসিড এবং কোন ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। যেহেতু এখানে সালফেট দেখা যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই লবণটি সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। আর যেহেতু এখানে অ্যামোনিয়াম আয়ন দেখা যাচ্ছে, নিশ্চয়ই এই লবণটি অ্যামোনিয়া নামক ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। তাহলে এই লবণের এই ক্ষারকীয় মূলক দেখে আমরা নিশ্চিত হব যে এটি যেই প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে সেই প্রশমন বিক্রিয়ায় অ্যামোনিয়া ক্ষারক বিক্রিয়া করেছে। আর এই সালফেট অম্লীয় মূলকটি দেখে বুঝতে পারবো যে এই লবণটি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। তাহলে এই লবণের অম্লীয় মূলক এবং ক্ষারীয় মূলক থেকেই বোঝা যাবে যে এটি কোন ক্ষারক এবং কোন অম্ল থেকে প্রস্তুত হয়েছে। এবার আমরা এই বিক্রিয়াটির যে অম্লটি এবং যে ক্ষারকটি ব্যবহৃত হয়েছে সেগুলোর প্রকৃতি জানব। এই বিক্রিয়ায় ব্যবহৃত ক্ষারকটি একটি দুর্বল ক্ষারক, আর এই বিক্রিয়ায় ব্যবহৃত অম্লটি একটি তীব্র বা শক্তিশালী অম্ল। তাহলে এই লবণটি সৃষ্টিতে দুর্বল ক্ষারক এবং শক্তিশালী অম্ল ব্যবহৃত হয়েছে। তাহলে নিশ্চিতভাবে বলা যায়, যেহেতু এই লবণ সৃষ্টির অম্ল ও ক্ষারকের মধ্যে অম্লটি শক্তিশালী, তাহলে এই লবণটি নিশ্চয়ই অম্লীয়। কারণ এখানে শক্তিশালী অম্ল দুর্বল ক্ষারককে পুরোটাই প্রশমিত করে দিবে, কিন্তু দুর্বল ক্ষারক শক্তিশালী অম্লকে পুরোটা প্রশমিত করতে পারবে না, এখানে কিছুটা অম্লতা থেকে যাবে এই লবণের মধ্যে। তাহলে দুর্বল ক্ষারক ও শক্তিশালী অম্লের বিক্রিয়ায় যেই লবণটি উৎপন্ন হয় সেই লবণটি অবশ্যই শক্তিশালী অম্লের প্রভাব থেকে যাবে, অর্থাৎ এটি অম্লধর্মী হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা তৃতীয় যে সমস্যাটি আছে সেটা একটু দেখার চেষ্টা করব। তৃতীয় সমস্যাটিতে আমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি। নাইট্রোজেন 1 নাইট্রোজেন 3 হাইড্রোজেন গ্যাসের সাথে সংযোজিত হয়ে 2 অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করেছে। এই বিক্রিয়াটির ΔH দেওয়া আছে -92 কিলো জুল। শিক্ষার্থীরা প্রশ্ন করেছে বিক্রিয়াটিতে সর্বোচ্চ উৎপাদ পেতে চাইলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। ঠিক আছে, আমরা এখানে আলোচনা করব এখন যে সর্বোচ্চ উৎপাদ পেতে চাইলে আমরা কি কি করতে পারি। এখন আমরা দেখি এই বিক্রিয়াটিতে উৎপাদ কি। উৎপাদ দেখো শিক্ষার্থীরা, এখানে অ্যামোনিয়া গ্যাস, তাহলে এখানে আমরা উৎপাদের জায়গায় সর্বোচ্চ অ্যামোনিয়া লিখে দেই। তো সর্বোচ্চ অ্যামোনিয়া পেতে হলে নিশ্চয়ই কি আমাদের এখানে বিক্রিয়াটিতে আমরা দেখতে পাই যে যদি বিক্রিয়াটিতে সম্মুখ বিক্রিয়া ঘটে তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হবে, আর যদি বিক্রিয়াটিতে পশ্চাৎ বিক্রিয়া ঘটে তাহলে অ্যামোনিয়া বিয়োজিত হয়ে অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন হাইড্রোজেন গঠন হবে। তাহলে আমাদের এইখানে
পশ্চাৎ বিক্রিয়ার থেকে সম্মুখ বিক্রিয়াটা বেশি ঘটতে হবে, তাহলে আমাদের এই অ্যামোনিয়ার উৎপাদন বেড়ে যাবে। তাহলে বিক্রিয়াটিতে সর্বোচ্চ অ্যামোনিয়া পেতে চাইলে সম্মুখ বিক্রিয়ার হার বাড়াইতে হবে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি, চাইলে সম্মুখ বিক্রিয়ার হার বাড়াতে হবে। এবার আমরা দেখব যে এই বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ার হার কিভাবে বাড়ানো যায়। প্রথমে আমরা এই বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব কি আছে সেটা দেখব। তাপমাত্রার প্রভাব আমরা জানি যে বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, ΔH -92 কিলো জুল। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে সংযোজিত হয়ে যখন 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয় তখন 92 কিলো জুল তাপ উৎপন্ন হয় বা পরিবেশে অবমুক্ত হয়। এবং আমরা এটা জানি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন এমনিতেই বিক্রিয়া থেকে কিছু তাপ উৎপন্ন হয়ে আছে, এরপর যদি আমরা বাইরে থেকে আরও তাপ দেই অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করি তখন বিক্রিয়া ক্ষেত্রে অতিরিক্ত তাপ চলে আসে। ওই অতিরিক্ত তাপকে প্রশমিত করার জন্য তখন এখানে অতিরিক্ত তাপ খরচ করে কিছু পরিমাণ অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করে, অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয়। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাবে, পশ্চাৎ বিক্রিয়া ঘটবে। তার মানে এই বিক্রিয়ায় আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন সংযোজিত হয়ে অ্যামোনিয়া উৎপাদন করবে তো না, বরং কী হবে, অ্যামোনিয়াগুলো ওই অতিরিক্ত আমরা যে তাপ বৃদ্ধি করে দিচ্ছি ওই অতিরিক্ত বৃদ্ধিপ্রাপ্ত তাপকে কমানোর জন্য উৎপন্ন অ্যামোনিয়াগুলো কিছু কিছু ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে ফেলবে, অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়া ঘটে যাবে। তাহলে এখানে আমাদের তাপমাত্রা বৃদ্ধি করা চলবে না, তাহলে আমরা সম্মুখ বিক্রিয়ার হার বাড়াতে পারছি না। তাহলে আমরা কি করব, আমরা এখানে তাপমাত্রা হ্রাস করব। তাপমাত্রা হ্রাস করলে কি হয়, আমরা জানি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা হ্রাস করা হয় তখন ওই হ্রাসকৃত ঘাটতি পূরণ করার জন্য এখানে সম্মুখ বিক্রিয়া ঘটে। তাপমাত্রা হ্রাস করা মানে হচ্ছে আমাদের এই বিক্রিয়ায় সবসময় কিছু তাপ উৎপন্ন হয়ে থাকবে আর আমরা ওই উৎপন্ন তাপ থেকে কিছু তাপ সরিয়ে নিব, অর্থাৎ তাপমাত্রা হ্রাস করে দিব। যখনই আমরা এই উৎপন্ন তাপটুকু থেকে কিছু তাপ সরিয়ে ফেলব তখন এইখানে তাপের কিছু ঘাটতি সৃষ্টি হবে, আর এই ঘাটতিটা পূরণ করার জন্য অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থা বজায় রাখার জন্য তখন এই সম্মুখ বিক্রিয়াটা আবার ঘটবে, আবার -92 কিলো জুল তাপ উৎপন্ন করবে। অর্থাৎ তখন আমরা যে তাপ সরিয়ে নিলাম তার ফলে যে ঘাটতি সৃষ্টি হলো তাপমাত্রার, এই তাপের ঘাটতি পূরণ করার জন্য কিছু পরিমাণ নাইট্রোজেন আর হাইড্রোজেন আবার সংযোজিত হয়ে আরও কিছু অ্যামোনিয়া তৈরি করবে, তখন আরও -92 কিলো জুল পার মোল তাপ উৎপন্ন করে আবার বিক্রিয়াটাকে সাম্যাবস্থায় নিয়ে আসবে। অর্থাৎ আমরা এই বিক্রিয়া যদি তাপমাত্রা হ্রাস করি সেক্ষেত্রে আমাদের সম্মুখ বিক্রিয়ার হার বাড়বে। তাহলে সম্মুখ বিক্রিয়ার হার বাড়া মানে হলো এখানে অ্যামোনিয়া উৎপাদন হওয়া, অর্থাৎ আমাদের উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া। এই হলো শিক্ষার্থী আমাদের একটা স্টেপ। তাহলে আমরা এই বিক্রিয়ায় বেশি পরিমাণ অ্যামোনিয়া পেতে চাইলে তাপমাত্রা হ্রাস করতে পারি। এবার আমরা চাপের কি প্রভাব আছে সেটা দেখব। যদি চাপ বৃদ্ধি করি, এটা আমরা জানি যে কোনো বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে বেশি মোল থেকে কম মোলের দিকে বিক্রিয়া অগ্রসর হয়। এই বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি এখানে নাইট্রোজেন আছে 1 মোল আর এখানে হাইড্রোজেন আছে 3 মোল। তার মানে এই বিক্রিয়ার বাম পাশে বিক্রিয়ক আছে মোট 4 মোল, 1 মোল আর 3 মোল, মোট 4 মোল বিক্রিয়ক আছে। আর ডান পাশে উৎপাদ আছে 2 মোল। তাহলে বিক্রিয়ক অংশে 4 মোল, উৎপাদ অংশে 2 মোল। যদি চাপ বৃদ্ধি করি তাহলে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে,
তাহলে বেশি মোল আছে বিক্রিয়ক অংশে 4 মোল আর কম মোল আছে উৎপাদ অংশে 2 মোল। চাপ বৃদ্ধি করলে বেশি মোল থেকে কম মোলের দিকে, অর্থাৎ এই বিক্রিয়ক অংশ 4 মোল থেকে উৎপাদ অংশ 2 মোলের দিকে বিক্রিয়া ঘটবে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়াটি ঘটবে, অর্থাৎ অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে আমরা এই বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে আমাদের এই কাঙ্ক্ষিত উৎপাদ বা অ্যামোনিয়া উৎপাদটি সর্বোচ্চ পরিমাণে পেতে পারি। দেখি এখানে যে চাপ হ্রাস করলে কি ঘটে। চাপ হ্রাস করলে কম মোল থেকে বেশি মোলের দিকে বিক্রিয়া ঘটে। তখন কি হবে? উৎপাদ অংশে 2 মোল আর বিক্রিয়ক অংশে 1 আর 3 4 মোল। তখন এই কম মোল অর্থাৎ 2 মোল থেকে এখানে 4 মোল অর্থাৎ বেশি মোলের দিকে বিক্রিয়া ঘটে যাবে, অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়াটি ঘটে যাবে, অর্থাৎ কিছু অ্যামোনিয়া বিয়োজিত হয়ে হাইড্রোজেন আর নাইট্রোজেন তৈরি করে ফেলবে। তাহলে তো অ্যামোনিয়ার পরিমাণ কমে যাচ্ছে, উৎপাদের পরিমাণ কমে যাচ্ছে, তার মানে আমরা এই বিক্রিয়ায় চাপ হ্রাস করতে পারছি না। এবার শিক্ষার্থীরা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে এখানে আমরা যদি এই বিক্রিয়াটিতে যদি সর্বোচ্চ পরিমাণ উৎপাদ বা অ্যামোনিয়া প্রস্তুত করতে চাই তাহলে সম্মুখ বিক্রিয়ার হার বাড়াতে হবে, অর্থাৎ এখানে এই 4 মোল অর্থাৎ বেশি মোল থেকে 2 মোল অর্থাৎ কম মোলের দিকে বিক্রিয়া সংগঠিত করতে হবে, সেই ক্ষেত্রে চাপ বৃদ্ধি করতে হবে। এবার আমরা এখানে ঘনমাত্রার প্রভাবটি দেখব। আমাদের এখানে যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সম্মুখ বিক্রিয়া বৃদ্ধি পায়, সম্মুখ বিক্রিয়া ঘটে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সম্মুখ বিক্রিয়া ঘটে। আমাদের এখানে সম্মুখ বিক্রিয়া ঘটাতে চাইলে অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন বাড়াতে চাইলে আমাদের এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে। আর যদি আমরা আরও একটাভাবে সম্মুখ বিক্রিয়া বাড়ানো যায়, সেটা হলো উৎপাদের ঘনমাত্রা হ্রাস করে, অর্থাৎ আমাদের যে এখানে অ্যামোনিয়া উৎপন্ন হবে এই অ্যামোনিয়াগুলো আমরা আস্তে আস্তে সরিয়ে ফেলবো। উৎপন্ন হলো এটাকে সরিয়ে ফেললাম, উৎপন্ন হলো এটাকে সরিয়ে ফেললাম। তো এভাবে করে আমরা যদি উৎপাদের ঘনমাত্রা হ্রাস করি তখনও সম্মুখ বিক্রিয়া বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা অ্যামোনিয়ার উৎপাদন 2 ভাবে বাড়াতে পারি, সেটা হলো নাইট্রোজেন আর হাইড্রোজেন অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করতে থাকবো আর অ্যামোনিয়া অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা হ্রাস করতে পারবো। এই 2 ভাবেও আমরা সম্মুখ বিক্রিয়া বাড়াতে পারি বা অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি করতে পারি। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এই টপিকটি আমরা 7ম অধ্যায় লাসাটেলিয়ার নীতির আলোকে আলোচনা করেছি। সেই অধ্যায় থেকেও এটি আসে, এই অধ্যায় থেকেও এটি আসে, তোমরা এটি ভালো করে পড়বে। শিক্ষার্থীরা আগামী পরবর্তী যে দিন তোমাদের SW দেওয়ার তারিখ আছে, তোমাদের অবশ্যই তোমরা ইউটিউবে, ফেসবুকে, ইন্টারনেটে দেখে নিবে তোমাদের SW জমা দেওয়ার একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে। সম্ভবত আগামী 31/1/2021 তারিখ তোমাদের স্কুলে এসে SW দিয়ে যেতে হবে। সেই SW কি করবে তোমরা? এই যে আমরা গত 3-4টা ক্লাসে দ্বাদশ অধ্যায় পড়েছি আমাদের জীবনের রসায়ন, এই দ্বাদশ অধ্যায় হতে তোমরা ভিনেগার, ব্লিচিং পাউডার, সাবান, ডিটারজেন্ট, অ্যামোনিয়া, ইউরিয়া, এই 6টি বিষয়বস্তুর উপর সুন্দর করে অ্যাসাইনমেন্ট তৈরি করে এটা SW আকারে জমা দিবে। আগামী দিন আমরা এই SWটা বোর্ডে লিখে দিব যে SWটা তোমরা কীভাবে করবে। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।